আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমি যখন কথা বলছি তখন হচ্ছে 21 জুলাই 2024, দুপুর 2টার বেশি বাজে এখন। এই মুহূর্তে দেশে কারফিউ চলছে। আজ বিকাল 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত 2 ঘন্টা কারফিউর শিথিল। বিজিবির গাড়ি, সেনাবাহিনীর গাড়ি টহল দিচ্ছে। হেলিকপ্টার আকাশ দিয়ে উড়ে সে দেখতেছে, পর্যবেক্ষণ করতেছে কি হচ্ছে। আমি এখন গুলশান এলাকায় আছি। আপনারা জানেন গত 3 দিন যাবৎ, আমি যখন কথা বলছি 21 জুলাই, গত 3 দিন থেকে টানা ইন্টারনেট বন্ধ। বাংলাদেশে যে অবৈধ সরকার রয়েছে, ইন্ডিয়ান এজেন্ট, তারা ইন্টারনেট বন্ধ রেখেছে। এই যে আমি ভিডিওটা রেডি করতেছি, ভিডিওটা করে রাখতেছি, রেকর্ড করতেছি, এটা কখন আপনারা শুনতে পাবেন জানি না। তো এখন দেশে যে যুদ্ধ অবস্থা, সেটা সত্যিকারের যুদ্ধ অবস্থা চলতেছে, সত্যিকারের যুদ্ধ অবস্থা চলতেছে। এটা সিরিয়াতে যেভাবে যে দৃশ্যগুলো আমরা দেখতে পেয়েছি মিডিয়ার কল্যাণে, সেই দৃশ্য আজকে ঢাকার রাজপথ। আজকে আমাদের ঢাকার প্রগতি সরণি গুলশান এলাকার এটা সিরিয়ার মতন চেহারা। উত্তরা এলাকা, যাত্রাবাড়ি, মিরপুর, মহাখালী, সবগুলোর দৃশ্য। তো এই যে এখন কথা বলতেছি, এখনও হেলিকপ্টার আকাশে উঠতেছে। আমি যেখানে কথা বলতেছি এই গুলশান এলাকায়, এখানে আশেপাশে অনেক গোলাগুলি হয়েছে, প্রচুর লাশ পড়েছে, গণহত্যা চালিয়েছে এই অবৈধ সরকার। এই আমাদের অফিস বিল্ডিংয়ের বেলকনিতে শত শত গুলি পাওয়া গেছে, শটগানের গুলি, টিয়ার গ্যাস ঢুকেছে। এখানে হাজার হাজার লোক আহত হয়েছে, ছাত্ররা। কান্না আর কান্না। শুধু এই গুলশান এলাকায়, প্রগতি সরণি বাড্ডাতে না, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকার যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা এলাকায়, বনশ্রীতে, বিভিন্ন জায়গায় লাশের কথা শোনা যাচ্ছে, লাশ আর লাশ। ঢাকার বাহিরেও ওই সিলেটে একজন তরুণ সাংবাদিক, 30 বছর বয়সের একজন, সে মাত্র 3 মাস আগে বিয়ে করেছে। তার স্ত্রী লন্ডনে আছে, সেও লন্ডন যাওয়ার কথা ছিল। তার এক বোন আমেরিকা থাকে, আর এক ভাই ফ্রান্সে থাকে। তার বাবা সাংবাদিক, সে সিলেট ব্যুরো প্রধান ছিল দৈনিক নয়াদিগন্ত পত্রিকার, তাকে গুলি করে হত্যা করেছে। ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ এবং পুলিশ আক্রমণ করেছে, সেখানে পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে। আজকে যখন কথা বলছি, আজকে 21 ডিসেম্বর, দৈনিক প্রথম আলোতে এটা নিয়ে একটি এডিটোরিয়াল করেছে দৈনিক প্রথম আলো সম্পাদকীয়। নয়াদিগন্তর সেই সিলেট ব্যুরোর কথা এবং অন্যান্য সাংবাদিকদের কথা সেখানে উল্লেখ করা আছে। সাংবাদিকরা অনেক হত্যার শিকার হয়েছেন, শত শত সাংবাদিক আহত হয়েছেন। মেয়েরা বুকটা ফেটে যায়, কষ্ট যে আমাদের বোনেরা, আমাদের সন্তান তুল্য, আমাদের ছোট বোনের মতন যারা স্কুলের ছাত্রী, তারা পর্যন্ত হত্যার শিকার হয়েছে। আমরা কতটা বর্বর, কতটা নিষ্ঠুর, কতটা অসভ্য হয়েছি যে আজকে আমরা কি করতে পারতেছি, তাদেরকে রক্ষা করতে পারতেছি না। আজকে এই যে ইন্ডিয়ান রেজিমটা ঠিক রাখার জন্য আজকে বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চালাচ্ছে, জেনোসাইড চালাচ্ছে ইন্ডিয়া। আমরা খালি চোখে দেখি যে এটা আওয়ামী লীগ একটি অবৈধ সরকার করতেছে, না, এর পেছনে হচ্ছে ইন্ডিয়া তার এজেন্ট গোপালীকে রেখে তার রেজিম ঠিক রাখতে চায়। এই 16-17 বছর অবৈধভাবে ক্ষমতা থেকে যে একতরফা চুক্তিগুলো করেছে ইন্ডিয়ার পক্ষে, ইন্ডিয়া ভোগ করবে, সেগুলো ভোগ করার আশায়, স্বপ্নে এই রেজিমকে ঠিক রাখার জন্য সে গণহত্যার চালাচ্ছে। এই আওয়ামী সরকারের নাম দিয়ে বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চালাচ্ছে। এটা যুদ্ধ এক প্রকার বলা যায়, যে সাধারণ মানুষ নিরস্ত্রভাবে প্রতিবাদ করতেছে, তাদের উপরে হামলা চালাচ্ছে। এটা যুদ্ধ বলা যায়, আবার অনেক ব্যাখ্যা যুদ্ধ বলা যায় না, একতরফা হত্যাকাণ্ড চালাচ্ছে। হ্যাঁ, এখন মানুষ বলছে যে এই যে আজকে প্রথম আলো পত্রিকা দেখেছে 4 দিনে 148 জন হত্যার শিকার হয়েছে, কিন্তু সাধারণ মানুষ বলতেছে চারিদিকে লাশ আর লাশ, হয়তো কয়েক হাজার মানুষকে এই 4 দিনে হত্যা করেছে।
এই গণহত্যা চালাচ্ছে ইন্ডিয়ানরা, এটা মানুষের বিশ্বাস। এই যে করিডোর, আপনার ট্রানজিট, ট্রান্সক্রিপশন যেটা দিয়েছে ভারতকে, ট্রেন চলবে বাংলাদেশের বুক দিয়ে, বাংলাদেশের পাশে 7টা 7 সিস্টার নামে যে প্রদেশগুলো আছে ভারতের, সেগুলোকে রক্ষা করার জন্য ভারতের মাস্টার প্ল্যান বাংলাদেশকে ব্যবহার করে। পদ্মা সেতু তাদের সুবিধার কারণে করা হয়েছে, আবার লুটও করা হয়েছে সেখান থেকে। বাংলাদেশের 2টি পোর্ট মংলা এবং চট্টগ্রাম দুটিকেই তারা ইউজ করবে সেই চুক্তি করেছে। আদানি নামে যে কোম্পানি তার সাথে বিদ্যুৎ চুক্তি করেছে, একতরফা যে চুক্তিগুলো করেছে বাংলাদেশকে, অর্থাৎ এই যে 16-17 বছর বা 53-54 বছরে 71-এর পরে তো বাংলাদেশকে লুটেই ভারতের জিডিপি বৃদ্ধি পেয়েছে। এই সরকারি লোকের, এই অবৈধ সরকারের লোক, আওয়ামী লীগের লোকরাই বলতেছে 26 লক্ষ ইন্ডিয়ান চাকরি করতেছে বাংলাদেশে, আরও বেশি চাকরি করতেছে। সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন জায়গায় ইন্ডিয়ানরা চাকরি করতেছে। ভাবা যায় একটি স্বাধীন বাংলাদেশ, এবং বাংলাদেশের গার্মেন্টস শিল্প সেগুলো ভারতের কন্ট্রোলে, সেগুলো তারা, অর্থাৎ পুরো বাংলাদেশের ইকোনমি যেটা, বাংলাদেশের সুবিধাটা সব ভারত ভোগ করতেছে। অর্থাৎ নামে মাত্র একটি স্বাধীন রাষ্ট্র। আমরা বলে থাকি যে স্বাধীন রাষ্ট্র, আমরা বিজয় দিবস পালন করি 16 ডিসেম্বরে, 26শে মার্চ। এটা অস্ট্রেলিয়ার এক ভদ্রলোক ফাহাম আব্দুল সালাম খুব সুন্দর করে বলেছে, যে বাজে ভাষায় উপস্থাপন করেছে, অশ্লীল ভাষায় তিনি, যে স্বাধীনতা নিয়ে যে কথাগুলো তিনি বলেছেন, যে তিনি বলার চেষ্টা করেছেন যে একটা খেলনার মতন পতাকা ধরিয়ে দিয়েছে। পতাকাটা কি? তিনি বুঝেছে যে আমি অস্ট্রেলিয়া থাকি, এখানে একটা কুকুরের যে মর্যাদা আছে সেটা বাংলাদেশের নাগরিকদের সেই মর্যাদা নেই রাষ্ট্রে। আজকে আমরা বলতেছি স্বাধীন, আজকে আমাদের সব কিছু ভোগ করতেছে ইন্ডিয়ার প্রতিনিধি আজকে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় থেকে ইসলামকে ধ্বংস করার জন্য সকল আয়োজন তাদের সমাপ্ত করার পথে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, ব্যাংক তো লুটটুট করে শেষ করে দিয়েছে। আজকে তার ভারত রেজিম চেঞ্জ করার জন্য আজকে বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চালাচ্ছে আওয়ামী লীগের নাম ব্যবহার করে। আমরা খালি চোখে দেখতেছি আজকে আওয়ামী লীগ গণহত্যা চালাচ্ছে। আমাদের বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর, সেনাবাহিনী বাংলাদেশের মানুষকে হত্যা করে চলছে, গণহত্যা চালাচ্ছে তাদের উপর। এখন এই যে পোশাক পরা বাংলাদেশের বাংলাদেশের আর্মির পোশাক পরা, বিডিআরের পোশাক পরা, পুলিশের পোশাক পরা, এরা সবাই ইন্ডিয়ান প্রতিনিধি হিসেবে কাজ করতেছে। এবং এমনও বোঝা যাচ্ছে যে এরা হয়তো অনেক ইন্ডিয়ানরা এই পোশাক পরেও এই কাজ চালাচ্ছে, যেটা অনেকে বিচক্ষণ নাগরিকরা বলেছেন যে পিলখানায় 2009 সালে 25-26 ফেব্রুয়ারি ইন্ডিয়ানরা বাংলাদেশের সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করে চলে গেছে। এই গণহত্যায় যে ইন্ডিয়ানরা পোশাক পরে নেই সেটা বিশ্বাস করা কঠিন। এই যে গণহত্যা চলছে, এটার কখন শেষ হবে আমরা জানি না। আজকে যখন কথা বলছি 21 জুলাই, আপনারা আমার কথাগুলো কখন শুনতে পারবেন বা পারবেনও কিনা আমি জানি না। আমি যখন কথা বলছি তখন আজকে এই হাসিনা কোর্ট, গোপালী কোর্ট তথাকথিত, আজকে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে। সেই হাসিনা কোর্ট, গোপালী কোর্ট, সেই কোর্টে রায় দিয়েছে নাকি 93% সাধারণ নাগরিকরা চাকরি পাবে প্রতিযোগিতামূলকভাবে, 7% কোটা রেখেছে, মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী সহ এটা সেটা। এখন এই সমস্ত রায় হাস্যকর। শত শত হাজার হাজার লাশ পড়েছে। এই 16-17 বছরে বড় বড় গণহত্যা চালিয়েছে এই সরকার। 28 অক্টোবর 2006 রক্তের বন্যা বয়ে দিয়ে গণহত্যা চালিয়ে, লগি পিঠে দিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। ফখরুদ্দিন, মঈনুদ্দিনের মাধ্যমে, ভারতীয় যারা এজেন্ট ছিল তাদের মাধ্যমে 2 বছর পরে তারা রাষ্ট্র ক্ষমতা কাগজপত্রে বুঝে নেয় এই আওয়ামী লীগ, ইন্ডিয়ান এজেন্টরা। তারা এই 16-17 বছরে বহু গণহত্যা চালিয়েছে, বহু জেনোসাইড চালিয়েছে। যদিও আওয়ামী কুকুরের বাচ্চাদের কাছে গণহত্যা, জেনোসাইড ভাষাটা ভিন্ন রকমের। আমরা যে গণহত্যা বলতেছি তাদের কাছে এটা গণহত্যা তো নাই, তারা এটা উল্টা বাজে কথা বলবে। তারা ওই 71-এর ফালতু জিনিস নিয়ে পড়ে আছে। তো যাই হোক, আজকে এই যে গণহত্যা চালাচ্ছে, এই অবৈধ সরকারের মাধ্যমে ইন্ডিয়া এগুলো চালাচ্ছে, আমরা বুঝতে পারতেছি।
এটার কখন সমাপ্তি ঘটবে জানি না। বাংলাদেশের মানুষের ভাগ্য কি আছে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমরা যা ইংরেজিতে বলি সফরেন্টি, এটা কি ঠিক থাকবে কিনা, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ঠিক থাকবে কিনা, আমরা সেটা জানি না এখন পর্যন্ত। অনেকেই খুবই দুশ্চিন্তায় রয়েছে, না আশঙ্কার মধ্যে আছেন যে এটা সিকিম হয়ে যায় কিনা, এটা হায়দ্রাবাদ হয়ে যায় কিনা। এই যে ভারতের বড় বড় নামকরা মসজিদগুলো, সেগুলো একের পর এক বলতেছে এখানে মন্দির ছিল, হিন্দুরা, বিজেপি, আরএসএস তারা বারবার এগুলো বলে যাচ্ছে। অনেকের আশঙ্কা যে বাংলাদেশ মুসলিম দেশ, এটাকে দখল করে তারা সেটাও শুরু করবে কিনা, বাংলাদেশের মসজিদগুলো ব্যাপারে সেগুলো বলা শুরু করবে কিনা। আমরা জানি না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। মহান আল্লাহর কাছে বিনীতভাবে আবেদন জানাই, হে আল্লাহ, আমরা অনেক গুনাহ করেছি, আমাদের ক্ষমা করে দিন, আমাদেরকে রক্ষা করুন। আমাদের ভাইয়েরা বোনেরা রক্ত দিয়েছে এই দেশের জন্য, এই দেশের স্বাধীনতার জন্য, মুসলমানিত্বের জন্য, তোমার ইসলাম রক্ষার জন্য, তোমার দিন প্রতিষ্ঠার জন্য। এদেশে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়েছে, কোটি কোটি মানুষ ক্ষতির শিকার হয়েছে। হে মহান আল্লাহ, তুমি এই দেশকে রক্ষা করো। আসসালামু আলাইকুম।